আচ্ছা, ফোন নাম্বার নিয়ে প্রচুর জল্পনা কল্পনা হচ্ছে, ঠিক আছে, অনেক কিছু কনফিউশন ক্রিয়েট হচ্ছে, সেই কনফিউশনটাই দূর করতে এসেছি। আর অনেকে আমাকে কমেন্ট করছেন যে ভাবতেই পারিনি ও ওরকম, আমরা তো ভেবেছিলাম তোমার সাথেও সম্পর্ক ভালো। ভালো খারাপ সেটা বলবো না, কিন্তু ও আমার ওপর কেন এত মানে আমাকে কেন হঠাৎ করে টার্গেট করলো? হ্যাঁ, রাজশ্রীদি সৌমিদি তো টার্গেটে ওর বরাবরই ছিল, হঠাৎ করে আমাকেও কেন সে টার্গেটে ঢুকিয়ে দিল, সেই গল্পটা অবশ্যই বলবো। কিন্তু আমি আগের ভিডিওতেও ছোট করে হিন্ট দিয়েছি যে এই ব্যক্তিকে যেই আনমাস্ক করে সেই এ টার্গেটে চলে আসে। আগের বছর আমি একে আনমাস্ক করেছিলাম, তো আমি এখন টার্গেটে চলে এসেছি, ঠিক আছে। কিন্তু দেখুন, এখনই একজন ব্যক্তি যাকে আনমাস্ক করার মতো বিষয়বস্তু আছে, মানে সত্যি যে মুখোশ পরে থাকে তাকে তো আনমাস্ক করা যায়, তাই না? তো সে মুখোশ পরে না থাকতে তো তাকে আনমাস্ক করার কোনো প্রশ্নই উঠতো না। যাই হোক, কিন্তু সেই যে আমি যে তার আনমাস্ক করেছিলাম, তার যে কিছু পোল খুলেছিলাম, সেটা অবশ্যই নট অন ক্যামেরা, অফ ক্যামেরা। সেটা কিন্তু অনেকটা তার সাপে বড়ই হয়েছিল, বিকজ আমি যদি সেদিন তার পোলটা না খুলতাম, ডেফিনেটলি অফ ক্যামেরায়, তাহলে ম্যাডাম হয়তো অন ক্যামেরা সেই পোলটা খুলে দিত, তারপরে ভালো মতো একটা ডিফেমেশন কেস লাগতো অন্য জায়গা থেকে। তখন না এই এত কলকাঠি নাড়ানো লোকের পেছনে, ইভেন এই ম্যাডামের পেছনেও যে কলকাঠি নাড়িয়ে যে বেড়ায়, হ্যাঁ সবার পেছনেই যে কলকাঠিটা নাড়িয়ে বেড়ায়, হ্যাঁ ফেক আইডি নিয়ে ঘুরে ঘুরে এখানে ওখানে কমেন্ট করা, হ্যাঁ তারপর পাওয়ারের মিস ইউজ করে, এগুলো সব বেরিয়ে যেত, ঠিক আছে। তো আমার উচিত ছিল সেদিন মানে টু লেট ম্যাডাম এক্সপোজ হার 100%। ম্যাডাম তো ওকে 100% এক্সপোজও করেনি, হ্যাঁ জাস্ট 90% এক্সপোজ করেছে, 10% করেনি। ওই 10%টা আমার উচিত ছিল টু লেট ম্যাডাম ডু দ্যাট, ঠিক আছে। এই বিষয়টা আমি পরে ভিডিও করে বলবো। আমি আগে ফোন নাম্বারের বিষয়টা একটু ক্ল্যারিফাই করি। সেটা হচ্ছে সীমা আন্টি। সীমা আন্টির সাথে আমার কোনোদিনই অতই গলায় গলায় হাব ভাব ভালোবাসা ছিল না। ওনার লাইভে আমি যেতাম ঠিকই, কিন্তু দেখবেন ওনার সাথে আমার মতের বেশিরভাগ সময় মিল হয় না, কারণ উনি একটু কনজারভেটিভ প্যাট্রিয়ার্কাল মাইন্ডসেট নিয়ে চলেন, এবং ওনার অনেক কথার সাথে আমি সহমত হই না। তো ওনার লাইভে আমি যেতাম, ওনার লাইভে যেতাম বিশেষ করে যেতাম ওনার ভিউয়ারদের জন্য, ওনার থেকেও বেশি ওনার ভিউয়ারদের জন্য যেতাম, ঠিক আছে। কারণ উনি তো কমেন্ট পড়তো গোটা 24 ঘন্টা ধরে, তো আমি ভিউয়ারদের সাথে মজা করতে যেতাম, এন্টারটেন পারপাসেই যেতাম। এইবার তো সেখান থেকে অনেকের মনে হচ্ছে সীমাটির সাথে আমার প্রচুর যোগাযোগ আছে, অনেক সেটিং ফিটিং করছি, একেবারেই নয়। হ্যাঁ, যাই হোক, তো একদিন হঠাৎ করে আমাকে সীমান্টি ফোন করে, অগস্টের ওই ফার্স্টের দিকে, কি জুলাই অগস্ট মাস ওরকম টাইমে, ঠিক আছে। তো ফোন করে স্বনামধন্য ব্যক্তি আছে, সরকারি কর্মচারী আছে, জিজ্ঞেস করে যে সে কি তার নাম্বারটা পাল্টে। আই ওয়াজ নট শিওর যে সীমান্টির কাছে কোন নাম্বারটা আছে, আমার কাছে কোন নাম্বার আছে, ঠিক আছে, কারণ এই ব্যক্তি দুটো নাম্বার আছে। হ্যাঁ, আরও কটা নাম্বার আছে আমি জানি না, আমি যতদূর জানি অ্যাজ ফার অ্যাজ আই নো এর দুটো নাম্বার আছে, ঠিক আছে। তো এবার আমি তো জানি না কোন নাম্বারের কথাটা বলছে। হ্যাঁ, এবার আমি বললাম আমি তো জানি না তোমার কাছে কোন নাম্বারটা আছে। তখন আমাকে বললো যে তুই ওর নাম্বারটা পাঠা, আমি দেখে নিচ্ছি। আমি বললাম যে ঠিক আছে। এইবারে এই ক্ষেত্রে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ওনার সাথে, সীমান্টির সাথে আমার ঠিক এইটুকু কথা 49 সেকেন্ডের কনভারসেশন ছিল। কোনো কনস্পিরেসি না, কারোর পেছনে বাস গুজা না, নাথিং, 49 সেকেন্ড। এবং আমি কিছু এথিক্স মেনে চলি, সেটা হচ্ছে আমি যখন কারোর সাথে কারোর নাম্বার শেয়ার করি আই টেক পারমিশন, বাট ইন দিস কেস আই ডিড নট। ওয়াই? কারণ কন্ট্রোভার্সি জনারা আপনারা সবাই দেখেছেন যে সীমা আন্টির সাথে সেই ব্যক্তির, মানে সেই মহিলাটির দুই জায়গায় দেখা হয়েছে, একটা হচ্ছে হাইকোর্ট আর একটা হচ্ছে কালনা, এবং অনেক বেশ দীর্ঘক্ষণ তারা সময় কাটিয়েছে একে অপরের সাথে, তাই তো। প্রথম হচ্ছে হাইকোর্ট, আর সেকেন্ড হচ্ছে ওই কালনাতে। ইভেন ওই কালনাতে যখন গিয়েছিল, সেখানে কিন্তু এই সীমান্টিকে এই মহিলা বাড়ি মানে কৃষ্ণনগর ড্রপও করেছিল। হ্যাঁ, তো যার সাথে ফেস টু ফেস একাধিকবার দেখা হয়েছে, এবং এই সীমান্টি এবং এই মহিলা দুজন একসাথে তো একটা গ্রুপেও ছিল, সেটা সবাই জানে, তাই তো। তো একটা গ্রুপে ছিল, মানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিল, একাধিকবার দেখা হয়েছে, স্বাভাবিকভাবে তাদের নাম্বার তো একে অপরের কাছে থাকবেই। তার কাছেও সীমান্টির কাছেও তার নাম্বার ছিল, তার কাছেও সীমান্টির কাছে সীমান্টির নাম্বারটা ছিল। সীমান্টি জাস্ট ওয়ান্টেড টু ক্রস চেক যে তার কাছে যে নাম্বারটা আছে সেই নাম্বারটাই কি আছে তার, নাকি পাল্টে গেছে। তো আমি বলেছিলাম যে আমি জানি না তোমার কাছে কোন নাম্বারটা আছে, আমার কাছে এটা আছে, তুমি দেখে নাও। এবার যথারীতি মানে আমাকে তো আসলে আমার বিরুদ্ধে তো কিছু খুঁজে পাচ্ছে না, মানে এই মহিলাটি সবার বিরুদ্ধে কিছু না কিছু খুঁজে বেড়ায়, ঠিক আছে।
মানে কেউ একটা হাঁচি মারলেও বা কেউ একটু কাশলেও তার বিরুদ্ধে এফআইআর করতে ছোটে। হ্যাঁ, এমনই ব্যক্তি। এবার ওর যদি কথা বলার হয় বলবে, আর না বললে ব্লক করে দেবে, কাম খতম, প্যাসা হাজম। হ্যাঁ, এটা নিয়ে তো আর তো কথা বাড়িয়ে লাভ নেই। এবার তারপরে কিন্তু সীমান্তি কিন্তু আমাকে আর ফোনও করেনি, আমার সাথে যোগাযোগ করেনি, আর আমার তো কোনোদিন প্রয়োজনই পড়েনি। হ্যাঁ, এইবার তারপরে এই যে আমি যে সীমান্তি আর মানে আমি আর রাজশ্রী যে সীমান্তি লাইভে যেতাম, আমি যে সীমান্তি লাইভে আবার সঞ্জয়দার লাইভে দুজনের লাইভে যেতাম, এইটা নিয়ে খুব প্রবলেম ছিল হচ্ছে এই মহিলাটি। এই সরকারি কর্মচারী, ঠিক আছে। তো এই মহিলাটির একটু মানে লোককে ডমিনেট করার স্বভাব আছে। মানে এ মনে করে যে এ যেটা পছন্দ করছে না, এ অন্য কেউ সেটা মেনে চলতে হবে। হ্যাঁ, তো এ হঠাৎ করে অর্ডার করা শুরু করে, এর লাইভে যাবি না, তার লাইভে যাবি না, এই ভিডিও করা যাবে না, ওটা করা যাবে না, সেটা করা যাবে না। হ্যাঁ, আর আমি সেটা কমপ্লিটলি ডিনাই করি যে আমি কেন ভাই তোমার কথা শুনে চলবো? ওকে, হু আর ইউ? তো আমি ডিরেক্টলি মুখের ওপর না করে দিই, ঠিক আছে। এর মধ্যেও আরও অনেক ঘটনা আছে, সেগুলো নেক্সট ভিডিও তো অবশ্যই বলবো। এখন ছোটো করে ভিডিও করে দিচ্ছি এই বিষয়ে, মানে ফোন নাম্বারের বিষয়। তো যখনও দেখলো যে ওর কথা শুনছি না, তখন তো রাতে ঘা লাগলো। ওর কথা যে শোনে না সে তার বিরুদ্ধে কেস করে। মানে আজব একটা প্রাণী, ঠিক আছে। মানে ওর গুড বুকে থাকতে গেলে ওর সমস্ত কথা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। হ্যাঁ, আর ওর অন্যায়গুলোকে সাপোর্ট করতে হবে। তো আমি তো না তো ওর অন্যায়গুলোকে সাপোর্ট করেছি কোনো দিন, ওর পোল খুলে দিয়েছিলাম লাস্ট ইয়ার, আর এই বছর তো ওর কথাই আমি শুনছিলাম না, ঠিক আছে। তো ওর তখন হ্যাঁ, আমার থেকে ও ভেবেছিল কি ওর থেকে বয়সে ছোটো, যেহেতু ওর সব কথা আমি শুনে চলবো। এবার যেই দেখছো ওর কথা শুনছি না, তখনও সঙ্গে সঙ্গে কী করলো, একটা বিশাল বড় একটা প্ল্যান ফাঁদলো, এবং খুব বড় ভুল করেছিল ও। আমার কিছু ওয়েলউইশারদের সামনে ও সেই প্ল্যানটা ফাঁদছিল, ঠিক আছে। তো আমার কাছে ইতিমধ্যে খবর চলে আসে। তারপরে ও হঠাৎ করে একটা লাইভ দেখে। সেই লাইভটা আমি কিন্তু দেখিনি। হ্যাঁ, এবং সেই লাইভটা আমাকে নিয়েও ছিল না। সেই লাইভটা ছিল হচ্ছে রাজশ্রীদি আর পায়েল বাসুকে নিয়ে। ওই মিসেস হালদার যিনি আছেন, উনি লাইভটা করেছিলেন রাজশ্রীদি আর পায়েল বাসুকে নিয়ে। ওর কথা আর ওর রামু চাকরের কথা একবারই বলেছে লাইভে, আর পুরো গোটা লাইভটা ছিল পায়েল বাসু আর রাজশ্রীদিকে নিয়ে। কিন্তু ওকে তো হুমকি দেওয়ার জন্য একটা জায়গায় আসতে হবে, একটা কিছু বলে কনভারসেশন স্টার্ট করতে হবে। হ্যালো বলেই তো হুমকি দিতে পারবে না। তো সেটা দিয়ে বলা শুরু করলো, বলেই সঙ্গে সঙ্গে কী করলো, আমাকে একটা হুমকি দিল। কিভাবে? যে আমার চাকরির জায়গা যদি কোনো অসুবিধা হয়, আমি সবার আগে বৈশাখীর নামে এফআইআর করবো, কারণ ও আমাকে জিজ্ঞেস না করে সীমাকে আমার নাম্বার দিয়েছে, ঠিক আছে। এবার দেখুন, ওর চাকরি জায়গা হয়তো কিছু হচ্ছিলও না, কেউ হয়তো কোনো কলকাঠিও নাড়াচ্ছিল না। মানে ও কেউ বলতে ও ম্যাডামের কথাই সবসময় বলে, ও ম্যাডামকে প্রচণ্ড ভয় পায়, ঠিক আছে। তো ওর হয়তো চাকরি জায়গায় কিছু হচ্ছিল না, কিন্তু ও মনে মনে গল্প ভেবে নিয়েছে। ও গল্প বানায় তো সবাইকে নিয়ে, ও মনে মনে ও গল্প ভাবছিল। মানে এমনও গল্প ভাবছে যে কবিতা দি নাকি তার একজন মানে একটু পাওয়ারফুল একজন অ্যাকোয়েন্টেন্স আছে, কবিতা দি নাকি সেই তাকে দিয়ে ডিএমের কাছে ওর নামে কমপ্লেন করেন। মানে ও সবাইকে নিজের মতো ভাবে। মানে কবিতাদির খেদে কাজ নেই, সে তার ঘর সংসার সামলে একজন মানে উচ্চপদস্থ একজন ব্যক্তিকে বলবে ওর নামে কমপ্লেন করতে, তাও আবার কি না ইউটিউবের পেটি কেস নিয়ে, ঠিক আছে। ওর মনে হতো মানে আসলে চোরের মন বোচকার দিকে হলে যা হয় আর কি। হ্যাঁ, তো ও মনে মনে মাথায় মধ্যে গল্প ভেবে নিল যে ওর চাকরির জায়গায় এফেক্ট হতে পারে, ঠিক আছে। মানুষ এরকম কথা কেন ভাববে? সে যদি অন্যায় করে থাকে তাহলেই ভাববে, তাই না? আমি আর রাজশ্রী দুজন ইন্ডিপেন্ডেন্ট পারসন, দুজন আলাদা এন্টিটি। আমরা কোথায় গিয়ে কমেন্ট করলাম না করলাম সেটার জন্য ওর চাকরিতে কেন এফেক্ট পড়বে? রাইট, এটা তো একটা বড় প্রশ্ন। তো ও বললো ওর চাকরিতে যদি এফেক্ট পড়ে ও আমার নামে এফআইআর করবে। মানে সাচ আ গুড রিজন, রাইট? হ্যাঁ, মানে যেটার কোনো মাথা মুন্ডু নেই। আর তার থেকে বড় কথা, এমন একজনের কথা বলেছে সীমা আন্টি, তার সাথে আমার জীবনে কোনোদিন দেখা হয়নি কিন্তু, ঠিক আছে। কিন্তু এই সীমা আন্টির সাথে কিন্তু ওর একাধিকবার দেখা হয়েছে, যেটা আমি আগেও বললাম। আপনারাও তো দেখেছেন, একটা হাইকোর্টে আর একটা কালনাতে, তাই না? ইভেন ম্যাডামও জানেন, ম্যাডামের টিমের সবাই জানে, সীমা আন্টি নিজেও জানে। হ্যাঁ, তো সেইটা আমাকে হুমকিটা দিল। দেওয়ার পর তারপরে এপিক হুমকি সেটা হচ্ছে যে আমার রাজশ্রীদি আর সৌমিদির অ্যাড্রেস নাকি ও রিভিল করে দেবে বা দিয়ে দেবে। কেন দেবে? ওই যে ওর চাকরির জায়গায় যদি অসুবিধা হয়। এবার আমার ব্যাপারটা হচ্ছে, আমি জানি না আমাদের তিনজনের কোথায় ইনভলভমেন্ট ওর চাকরির জায়গায়, আমি জানি না কি দূর তাক রিলেশন, সেইটা এখনো অবধি সেই অঙ্ক এখনো অবধি আমি সলভ করে উঠতে পারিনি, ঠিক আছে। আসলে মেইন মুদ্রাটা হচ্ছে যে ওকে যেন তেন প্রকারে
আমার রাজশ্রী আর সৌমিদির আগেনস্টে কিছু করতে হতো বা হবে, মানে ও তো সবার পেছনেই একটু আধটু করে লাগার চেষ্টা করেছে, প্রত্যেকের পেছনে। সেটা পারমিতার একদিন হোক, জয়া চক্রবর্তী দিয়ে হোক, রেইনবো লাইফ হোক, কবিতা ভট্টাচার্য হোক, সোমাস বিউটি লাইফ হোক, সবার বিরুদ্ধে ও কিন্তু খোঁচা মারার, মানে সবার পেছনে একটু একটু করে খোঁচা মারার চেষ্টা করেছে, সাফল্য পায়নি। তো এখন বেঁচে রয়েছি কে? আমি, রাজশ্রী আর সৌমিদি, ঠিক আছে? তো এখন আমাদের বিরুদ্ধে তো কিছু করতে হবে, মানে মোটমাট ও কেস না করে বা কারোর পেছনে না লেগেও থাকতে পারে না, এটা হচ্ছে মেইন কথা। হ্যাঁ, তো ওকে তো এখন কারোর পেছনে লাগতে হবে। হ্যাঁ, ম্যাডামের পেছনে তো লাগেই, ওইটাও বরাবরই ওর মধ্যে আছে, ঠিক আছে? এই যে আমরা, মানে আমি যে এই যে ম্যাডামের বিরুদ্ধে যেইটুকু যা বলেছি সেটা কিন্তু এই মহিলাটার জন্য। দিনের পর দিন কানের কাছে ওর এই করেছে, ওর সেই করেছে, ওর নামে মিথ্যে কথা বলেছে, ওর নামে এটা বলেছে, সেটা বলেছে, এইটা বলেছে, হ্যাঁ তেন অনেক কিছু বলেছে। এবার আমরা কোথাও গিয়ে ওর একটা জায়গায় খুব ইমোশনালি অ্যাটাচ ছিলাম, সেটা হচ্ছে যে ওর বাবার বিষয়টাতে আর ওর কনজুগাল লাইফের বিষয়টাতে। সেটা ও নিজের মুখেই বলেছে, আমরা কি ওর পেট খুঁচিয়ে বার করতে চাইনি। ওর সাথে যাদের যাদের পরিচয় আছে তাদের সবাইকে ও এই গল্পগুলো আর এমন এমন কিওয়ার্ড ইউজ করে করে এমনভাবে গল্পগুলো বলে না, মানুষ না রীতিমতো হা করে শোনে। ইভেন যখন কালনায় গেছিল, ওখানে লাইভ হচ্ছিল অনেকগুলো, একটা লাইভে আমি দেখেছি ও এর বাবার গল্পটা, ওই মিসেস সেন যিনি আছেন, মানে ম্যাডামের যিনি খুব ভালো একজন কালিগ হোক বা টিম মেম্বার হোক, তাকে ওই গল্পটা বসে বসে দিচ্ছিল ওই কালনাতে গিয়ে, ওই লাইভে বসে বসে আমি দেখেছি, সেটা আমি লক্ষ্য করেছি, ঠিক আছে? তো সব জায়গাতে গিয়ে ওই একই গল্প দেয়, আর সবাই ওর ওই গল্প শুনে ইমোশনাল হয়ে যায়। তো আমরা কোথাও গিয়ে ওই জায়গাটাতে আমরা একটু ইমোশনাল ছিলাম ওর জন্য। তো সেই কারণে মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে, না এরকম হওয়া উচিত না। আর আমাদের কোথাও গিয়ে মনে হতো যে হ্যাঁ ওকে হয়তো মানুষ ইউজ করে, ওকে হয়তো ইউজ করে না। এটা একেবারেই নয় যে ওকে পুরোপুরি আমরা চিনতাম না, ওকে অনেকবার অনেক কিছু থেকে সাবধান করেছিলাম, অনেকবার অনেক কিছুতে বলেছিলাম সাবধানে স্টেপ ফেলতে এবং নিজেকে কন্ট্রোল করতে, ঠিক আছে? এমনটা নয় যে ওর ভালোর জন্য কখনো কোনো দিন কিছুই করিনি। ওই যে বললাম লাস্ট ইয়ার এমন একটা বিপদ থেকে ওকে আমি বাঁচিয়েছিলাম, ঠিক আছে? সেটা যদি না বাঁচাতাম এতদিনে প্রায় লক্ষ লক্ষ টাকার একটা ডিফেমেশন কেসকে বসে থাকতো। হ্যাঁ, তখন পাওয়ার মিসইউজ করা বেরিয়ে যেত। যাই হোক, তো কিছু তো একটা খুঁজে বার করতে হবে আমাদের বিরুদ্ধে করার জন্য। তখন আমার বিরুদ্ধে কী বার করলো যে আমি নাকি ওকে না জিজ্ঞেস করে সীমান্তিকেও নাম্বার দিয়েছি। হ্যাঁ, যেখানে দুজনের অলরেডি সম্পর্ক আগে থেকেই কন্ট্যাক্ট ছিল একে অপরের সাথে, সেখানে নাকি আমি নাম্বারটা দিয়েছি। হ্যাঁ, মানে এইটা যে শুনবে সেই হাসবে। হ্যাঁ, সেম হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকলে কোনো মানুষের যে আর একটা মানুষের যে ফোন নাম্বার তার কাছে থাকে না, এটা আমার জানা ছিল না, ঠিক আছে? আর এমন যদি হতো যে দুজনের সাথে কোনো দিনই কোনো সম্পর্ক ছিল না, হ্যাঁ একে অপরকে চিনতই না, হ্যাঁ আমি ভুল কাজটা করেছি, হ্যাঁ, তো তাহলে আমি মেনে নিতাম। তো যেখানে আমার ভুল নেই সেখানে আমি কেন মাথা নত করবো, আর হুমকিটা কেনই বা আমি ঢোক গিলে অ্যাকসেপ্ট করে নেব? যাদের মধ্যে অলরেডি কানেকশন ছিল, একে অপরের সাথে কন্ট্যাক্টেও ছিল, সেম হোয়াটসঅ্যাপ গ্রুপে বিলং করতো, সেই ক্ষেত্রে কি এইরকম ধরনের হালকা পুলকা রিজন খাটে না। কিন্তু ওই যে খোঁচাতে হবে, খুঁচিয়ে খুঁচিয়ে ঘা করতে হবে, এই বিষয়ে ও আমাকে হুমকি দিয়েছে। এবং ও আমাদের মা বাবাকেও হ্যারাস করার কথা বলেছে, আমাদের মা বাবাকে নাকি টানবে, আমাদের পরিবারকে নাকি টানবে। তো এই হচ্ছে এই ফোন নাম্বারের বিষয়টা, ঠিক আছে? ফোন নাম্বারের বিষয়টা অনেক দিন ধরে আমি জলঘোলা হচ্ছে দেখছি, অনেক থিওরি বেরোচ্ছে, অনেক কিছু হচ্ছে, তো আমি বিষয়টা ক্ল্যারিফাই করে দিলাম। হ্যাঁ, আরও কিছু বলার আছে এই ব্যক্তিকে নিয়ে, সেটা পরে আসবো। এখন আমার নিজস্ব কিছু কাজ আছে, সেগুলো করে নিয়ে আমি যখন আবার সময় পাবো তখন ভিডিও করে অবশ্যই বলবো। অনেক কিছু বলার আছে, অনেক কিছু, অনেক কী বলবো, অনেক অন্যায় সহ্য করেছি, অনেক কিছু মুখ বুঝে মেনে নিয়েছি, ঠিক আছে? অনেক ইমোশনাল সুরসুরি সেগুলো দেওয়া হয়েছে, অনেক ম্যানিপুলেশন, ঠিক আছে? কিছুটা হয়তো আমাদেরও ভদ্রতা মেনটেন করে যে না এইসব ফালতু জিনিস, এইসব কাচরার মধ্যে যাব না। হ্যাঁ, নিজেদের পিস অফ মাইন্ড সেটাকে মেনটেন করার জন্য অনেক অনেক কিছু ভেবে চুপ ছিলাম, ঠিক আছে? কিন্তু এই চুপ থাকাটাকেই যে অস্ত্র হিসাবে ধরবে সেটা তো কোনোদিন এক্সপেক্ট করিনি। কারণ পার্সোনালি আমরা কোনোদিনই এই মহিলার ক্ষতি চাইনি, কোনো দিনই না, না তো কোনোদিন ক্ষতি চেয়েছি আর না তো কোনোদিন ক্ষতি করার চেষ্টা করেছি, কোনো দিন না। কোনোদিন বলতে পারবে না এই মহিলারকে পার্সোনালি কোথাও গিয়ে কোনো ক্ষতি করেছি। এই মহিলার
জীবনে যা কিছু হচ্ছে সেগুলো তার নিজের ভুলে হচ্ছে। আমরা কোনোদিন ইনসিস্টও করিনি, কোনোদিন উস্কাইনি যে হ্যাঁ করো করো করো, হ্যাঁ যাও যাও যাও, হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো, কোনোদিনও নেভার। হ্যাঁ, নিজের বুদ্ধিতেই যা করার করে, আর নিজের বুদ্ধিতেই যেখানে ফাঁসার ফাঁসে, তারপরে সেই দোষগুলো অন্যদের ঘাড়ে দেয়। না এ করেছে, ও বলেছে, সে বলেছে, ও বলেছে। যে কারণে আগের বছর ওই অরণ্য নামের ছেলেটি প্রচণ্ড ওর ওপর খেপে গিয়েছিল, এই একই কারণে। ওর ওপর মানুষ এমনি এমনি খেপে না, ওর সাথে মানুষের এমনি এমনি সম্পর্ক ভাঙে না। হ্যাঁ, তো যাই হোক, এত ডিটেলসে এই ভিডিওতে বলবো না, এটুকুই থাক। আশা করি ফোন নাম্বারের বিষয়টা ক্লিয়ার হয়েছে, আর কোন বেসিসে আমাদেরকে বা আমাকে কেস দেওয়ার হুমকিটা দিয়েছে সেটাও আপনাদেরকে বলতাম না, কিন্তু এটা নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক মনে হয় কনফিউশন আসছে। তো বেটার, এত চারিদিকে এত থিওরি মানে এদিক ওদিক থেকে গজিয়ে উঠছে, বেটার আমি বলে দিই। তা আমি বলে দিলাম। যাই হোক, তো আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর এরকম মানুষদের থেকে ডিস্টেন্স মেনটেন করে চলবেন। সত্যিই বড্ড বোকা আমরা, সত্যি বড্ড বোকা।